নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ, বা যেটাকে ঝিলাম নদীর যুদ্ধ বলে সেটা সেটা 327 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আলেকজান্ডার পারস্য জয় করে বা বর্তমান ইরান জয় করে ভারত অভিমুখে অগ্রসর হন। এক্ষেত্রে তার সহায়ক হয়েছিল ভারতীয় রাজাদের অনৈক্য, অর্থাৎ তিনি জানতে পারেন পারস্য থেকেই যে ভারতীয় রাজারা পরস্পরের মধ্যে যুদ্ধ করে ক্ষমতা দেখানোর জন্য। তো তার মনে হয়েছিল তিনি গেলে বা তিনি এলে তাদের সহজেই পরাজিত করতে পারবেন। তো সেই মতো তিনি এগোতে শুরু করেন। এই সময় তার সব থেকে বড় বন্ধু হিসাবে দেখা দেয় তক্ষশিলার রাজা অম্বি। তিনি এই অম্বি আলেকজান্ডারের সঙ্গে দেখা করে তার বস্ত্রতা স্বীকার করে নেন এবং তাকে সাহায্য করতে প্রতিশ্রুত হন। অর্থাৎ আলেকজান্ডার তার সাহায্য নিয়ে বা তার সৈন্যবাহিনীকে সঙ্গে নিয়ে পুরু রাজ্যের দিকে অগ্রসর হন। 326 খ্রিস্টপূর্বাব্দের মে মাসে আলেকজান্ডার ঝিলামের পশ্চিম তীরে এসে উপস্থিত হন। এর আগে তিনি বেশ কিছু অম্বি যেমন আত্মসমর্পণ করেছে, তেমন বেশ কিছু রাজাকে তিনি পরাজিতও করেছেন। তাদের রাজ্য তার সাম্রাজ্যের অংশ হয়েছে। তো পশ্চিম তীরে যখন এসে পৌঁছন তিনি দেখেন পূর্ব তীরে তারই মতো সুন্দর গড়নের একজন রাজা দাঁড়িয়ে আছে, তারই মতো ফর্সা, তারই মতো লম্বা চওড়া দেখতে, তারই মতো উজ্জ্বল নাক। তো এরকম একজন রাজা দাঁড়িয়েছে। এই রাজার নামই হচ্ছে পুরু। পুরুর দৈর্ঘ্য ছিল 6.5 ফুটের মতো। তো রাজার চোখ মুখ হচ্ছে কঠোর, অর্থাৎ রাজা যুদ্ধ করতেই যেন চান, অর্থাৎ পুরু রাজা যুদ্ধ করতে চান। আলেকজান্ডার তো যুদ্ধ করতে এসেছেন, জয় করতে এসেছেন। তো সেইখানে আলেকজান্ডার কিন্তু ওপার থেকে এপারে যুদ্ধ হবে না, ওপার থেকে এপারে যুদ্ধ হলে জয় পরাজয় হবে না, এপারে আসতে হবে যুদ্ধ করতে গিয়ে। তো যুদ্ধের নিয়ম মেনে যুদ্ধ করতে হয়। যুদ্ধের আগে প্রাথমিক নিয়ম হচ্ছে যে বিপক্ষ যার উপর আক্রমণ হবে বা যাকে আক্রমণ করা হবে তাকে একটা চিঠি পাঠান। তো সেই চিঠি হচ্ছে বশ্যতা স্বীকার করে নেওয়ার চিঠি। তো পুরুর কাছে যখন এইরকম একটা চিঠি আসে, পুরু সেটা অস্বীকার করেন, বলেন যুদ্ধক্ষেত্রেই তার সঙ্গে দেখা করতে হবে, অন্যথায় দেখা হবে না। আলেকজান্ডার বুঝতে পারেন যুদ্ধ অবশ্যম্ভাবী। তিনি একটা যন্ত্র যেটা গ্রিস থেকে এনেছিলেন, যেটাকে একটা আয়না গোছে ক্যালাইডোস্কোপ, সেটা তিনি দেখান পুরুকে, যেটার মাধ্যমে মনে হবে যে তার কাছে 20,000 সৈন্য থাকলে 40,000, 40,000 থাকলে 80,000, এরকম মনে হবে। কিন্তু পুরু এসবে ভোলার লোক ছিলেন না, পুরু এসবে কোনো পাত্তাই দেননি। আলেকজান্ডারের কাছে এটা খুব বিরাট একটা জিজ্ঞাসা ছিল যে কি পদ্ধতিতে বা কিভাবে তিনি ওপারে যাবেন। পুরুর সামনে দিয়ে গেলে পুরু বাধা দেবে এবং সেখানে গ্রিক বাহিনীর অনেক ক্ষতি হবে। ক্ষতি এড়িয়ে কিভাবে ওপারে যেতে হবে এটা তিনি ভাবতে থাকেন। তো কয়েক সপ্তাহ ধরে সেনা দাঁড়িয়ে থাকে। গ্রিক সৈন্য ঝিলামের অপর পার্শ্বে, অর্থাৎ ঝিলামের পশ্চিম তীরে দাঁড়িয়ে থাকে। তারা আসবে পূর্ব তীরে, কিন্তু পশ্চিম তীরে দাঁড়িয়ে থাকে। আর পুরু দাঁড়িয়ে থাকেন পূর্ব তীরে। ঝিলামের পূর্ব তীরে দাঁড়িয়ে থাকেন পুরু, তার বিরাট সৈন্যবাহিনী চাউ ফেলে, আর ব্রিগেডের তাঁবুটা পড়ে পশ্চিম তীরে। কয়েক সপ্তাহ এরকম ভাবে দাঁড়িয়ে থাকার পর আলেকজান্ডার তার সেনাপতি এবং বন্ধু তাদের পরামর্শে ঠিক করেন যে রাত্রে আক্রমণ করবেন, রাতের দিকে আক্রমণ হবে। কিন্তু এই নদীটা পার করলে তবে না আক্রমণ। নদী খুব যে চওড়া এমন না, নদী সরু, কিন্তু নদী হচ্ছে খরস্রোতা নদী। খরস্রোতা মানে নদীর জল খুব বইছে। এইরকম অবস্থায় আলেকজান্ডার তার বাহিনীকে বলেন যে নৌকো তৈরি করার জন্য। তারা কাঠ কেটে নৌকো তৈরি করা শুরু করে। তো এদিক থেকে ওদিকে নৌকো তৈরির আয়োজন হচ্ছে, এটা দেখলে স্বাভাবিকভাবেই পার হওয়ার চেষ্টা করছে, এটা মনে হবে। পুরু বলে দেন তার বাহিনীকে আর তার ছেলেকে বা তার যারা সেনাপতি আছে তাদের, যে পূর্ব তীর বরাবর যেন
উত্তর দিক পর্যন্ত টহল দেওয়া হয়, যাতে বিদেশিরা এদিকে যাতে না আসতে পারে। পুরুষ জানতে পারেন যে অম্বি রাজা ওদিকে আছে। তো এইরকম ভাবে টহল দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু গ্রিকরা পার হচ্ছে না, আর টহল এদিক থেকে দিতে দিতে একটা ক্লান্তি আসে। এইরকমই একটা দুর্বল সময় দেখে একদিন রাত্রে আলেকজান্ডার তার বাহিনীকে প্রায় সমস্তটাকে নিয়ে তিনি 16 মাইল উত্তরে চলে যান। নদী আসছে উত্তর দিক থেকে পশ্চিমের দিকে, এই উত্তর থেকে দক্ষিণের দিকে, আর পশ্চিম থেকে এই আলেকজান্ডারকে আসতে হবে পূর্ব দিকে। তো আলেকজান্ডার তার বাহিনীকে নিয়ে এগিয়ে যান 16 মাইল উত্তরের দিকে। সেইখানে নদী আরো খরস্রোতা এবং সেখানে বীজ তৈরি করে নৌকো দিয়ে তিনি পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রথম চেষ্টাতে তিনি অসফল হন। অসফল মানে তিনি পার করে যে জায়গায় এলেন কিছু সৈন্য নিয়ে, দেখেন সেটা একটা চর। এই নদীর মধ্যে বহু চর ছিল এবং সেটা মূল স্থলভাগ নয়, অর্থাৎ উপরে আবার জল আছে, তারপরে স্থলভাগ। এই চরে আসার পর মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং বাজ পড়তে থাকে, প্রবল বাজ পড়তে থাকে। বাজ পড়া, বৃষ্টি পড়া যখন থামে, সেই রাতে আলেকজান্ডার দেখেন তার 50 জনের মতো সৈন্য মরে পড়ে আছে। আলেকজান্ডার বাহিনী এরপর আরেকটি জায়গা দিয়ে পার করার চেষ্টা করে এবং সেই পার করতে তারা সফল হয়। তো পুরুর ছেলেরা ওপর পুরুর আদেশ ছিল যে বাহিনী যাতে পার না হতে পারে সেইটা তাকে দেখতে হবে। খবর আসে যে গ্রিক বাহিনী পার হচ্ছে, পুরুর ছেলে বাধা দিতে এগিয়ে যায়, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে। গ্রিক বাহিনীর সঙ্গে সম্মুখ সমর অনুষ্ঠিত হয় রাতের অন্ধকারে। তীর পাল্টা তীর, তরবারি পাল্টা তরবারি, বর্ষা পাল্টা ঢাল বর্ষা। কিন্তু সব কিছু ব্যবহারের পরও পুরুষ ছেলের হার হয় এবং যে ক্ষয়ক্ষতি হয় তার সবটাই হয় পুরুষ ছেলের দিকে। পুরুষ ছেলে মারা পড়ে এবং 400 মতো সৈন্য এখানেই মারা পড়ে। গ্রিকরা এদিকে আসে, অর্থাৎ গ্রিকরা এদিকে নামতে সক্ষম হয়। পশ্চিম থেকে পূর্বে চলে আসে গ্রিকরা। পূর্বে আসার পর দেখতে পায় যে এদিকেও বিরাট পরিমাণ একটা বাহিনী দাঁড়িয়ে আছে। পুরুর বাহিনীর যদি সাইজ হয় 50,000, 45 থেকে 50,000, গ্রিক বাহিনীর সাইজও ওই 45 থেকে 50 বা একটু বেশি, এবং অম্বি রাজার 5 থেকে 10,000 সৈন্য, এইরকম প্রায় 60,000, আর এদিকে হচ্ছে 50,000, এরকম। তো এই পরিমাণ সৈন্য নিয়ে দুপক্ষ দাঁড়ায়। যুদ্ধটা যে জায়গায় হয় সেই জায়গাটার নাম হচ্ছে খার্সি। এই জায়গায় যুদ্ধ হয়, ওই ঝিলামের পাশেই, জায়গাগুলো ঝিলামের পাশে, খুব বেশি দূরে নয়। তো সেকালে যুদ্ধের নিয়ম হচ্ছে প্রথমে সেনায় সেনায় যুদ্ধ হবে। এই যুদ্ধকে বলে শক্তি পরীক্ষা। সেনায় সেনায় যুদ্ধ প্রথমে হবে। এই সময় যদি কোনো পক্ষ মনে করে আমাদের ক্ষতি হচ্ছে, তাহলে আত্মসমর্পণ করবে রাজা, যুদ্ধ থেমে যাবে। সেনায় সেনায় যুদ্ধের পর হবে সেনাপতিতে সেনাপতিতে যুদ্ধ। এই অবস্থায় যদি মনে হয় যে যুদ্ধ থামাতে হবে, তার যুদ্ধ থেমে যাবে এবং শেষকালে হবে রাজায় রাজায় যুদ্ধ। এইখানে রাজা মনে করলে আত্মসমর্পণ করবে, অথবা কোনো একজন রাজা মারা গেলে যুদ্ধ থেমে যাবে। সাধারণভাবে বীর রাজা কখনো আত্মসমর্পণ করতেন না, তিনি মরে যাওয়াকেই বেশি শ্রেয় মনে করতেন। তো সেই নিয়মে রাজা বীর পুরুষ বলে খ্যাত হতেন। তো এখানেও তাই হলো। আলেকজান্ডার একটা দিকে দাঁড়ালেন, পুরু তার বাহিনীর একটা দিকে দাঁড়ালেন, এবং আলেকজান্ডারের দিক থেকে আদেশ এলো তার বাহিনীর দিকে যে আক্রমণ করো। পুরুর দিকে সৈন্যসজ্জা ছিল এরকম যে ডান দিকে পদাতিক, বাঁ দিকে পদাতিক, মাঝখানে হাতি, হাতির পরে অশ্বারোহী মানে ঘোড়া, তারপরে রয়েছে রথ। এইরকম ভাবে জিনিসটা সাজানো হয়েছে। গ্রিকদের দিকে গ্রিক সৈন্যরা প্রায় সকলেই পদাতিক এবং অশ্বারোহী। আলেকজান্ডার হাতিকে আনতে পারেননি এবং কিছু সৈন্যকে তিনি ওপারে রেখে এসেছিলেন। তো আক্রমণ করতে আলেকজান্ডার আদেশ করলেন। গ্রিক বাহিনী ছুটে গেল পুরুর বাহিনীর দিকে এবং তাদের আঘাতে পুরুর বাহিনী এই 21 ফুটের লম্বা বর্ষা, গ্রিকরা 21 ফুট লম্বা বর্ষা ব্যবহার করত, সেই বর্ষাকে আটকাতে পারলেনি। ফলে হু করে ভারতীয় সৈন্য মরতে শুরু করলো। কিন্তু যখন এই আক্রমণটা হলো,
আলেকজান্ডার যখন দেখলেন এরকম মরছে ভারতীয় সৈন্য, তখন স্বাভাবিকভাবেই তার মনে হলো যে গ্রিকরা জিতবে। কিন্তু অচিরেই তিনি বুঝতে পারলেন যে যুদ্ধটা খুব একটা সহজ হবে না। যে মুহূর্তে এই আক্রমণটা হলো সেই মুহূর্তে মাহুদরা হাতিগুলোকে নিয়ে গ্রিক সৈন্যের দিকে এগিয়ে গেল, এবং হাতি তেড়ে আসতে দেখে গ্রিক সৈন্যরা ছুটে পালাতে শুরু করলো। কিছু কিছু গ্রিক সৈন্য ছুটে জলে গিয়ে ঝাঁপ মারলো, কিছু গ্রিক সৈন্যকে হাতি ছুঁড়ে করে তুলে আছাড় মারলো, কিছু গ্রিক সৈন্যকে হাতি পিষে দিল। এরপরে এই হাতি সমগ্র যুদ্ধক্ষেত্রে দাপাদাপি করতে শুরু করলো। আলেকজান্ডার দেখলেন যে ভারতীয় হাতি অত্যন্ত বাধ্য, অর্থাৎ সে হচ্ছে অত্যন্ত সামাজিক প্রকৃতির। যে সৈন্যের হাতি, যে পরিবারের হাতি, সেই সৈন্য মারা গেলে, সেই পরিবারের ক্ষতি হলে হাতি কাঁদে, এবং হাতি সেই কান্না থেকে উঠে দাঁড়ায় এবং গ্রিক সৈন্যের দিকে তেড়ে যায়। অর্থাৎ যেখানেই গ্রিক সৈন্য ভারতীয় সৈন্যের সঙ্গে লড়াই করে, সেইখানেই হাতি গিয়ে ভারতীয় সৈন্যের পক্ষ নেয় এবং নিয়ে গ্রিক সৈন্যকে ভাগাতে শুরু করে। অর্থাৎ গ্রিক সৈন্যের কাছে যুদ্ধটা হয়ে দাঁড়ালো এইরকম যে এক তাকে যুদ্ধ করতে হবে ভারতীয় সৈন্যের সঙ্গে, আরেকবার তাকে যুদ্ধ করতে হবে ভারতীয় হাতির সঙ্গে। গ্রিক সৈন্য রণক্লান্ত হতে শুরু করে। এ কেমন যুদ্ধ রে বাবা, যে যুদ্ধেতে সেনার থেকে বেশি হাতি। ফলে হাতি পুরো যুদ্ধক্ষেত্রটাকে চালাতে শুরু করলো। 8 ঘন্টা ধরে যুদ্ধ চললো, এবং যুদ্ধের শেষে দেখা গেল ভারতীয় পক্ষে 15,000-এর মতো লোক মরেছে, অর্থাৎ পুরোর দিকে, এবং গ্রিক পক্ষে 1,500-এর মতো লোক মরেছে, এবং যুদ্ধ আপন নিয়মে বন্ধ হয়ে গেছে। কোনো রাজা বলেনি কিছু, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। গ্রিক সৈন্যরা একদিকে সরে গেছে, পুরুর দিকের সৈন্য ভারতীয় সৈন্যরা একদিকে সরে গেছে, এবং গোটা মাঠ মৃতদেহতে ভরে উঠেছে, এবং আহত মানুষেরা ছটফট করছে। এইরকম একটা ছবি। এইরকম সময় আলেকজান্ডার লক্ষ্য করলেন যে বিপক্ষে যিনি রাজা তিনি যুদ্ধে নেমেছেন। অর্থাৎ এই যে প্রথমে যে নিয়ম বলেছি সেই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে বিপক্ষে রাজা যুদ্ধে নেমেছেন, অর্থাৎ পুরু কোনো গ্রিক সৈন্যের সঙ্গে যুদ্ধ করছেন। এবং এইরকম অবস্থায় গ্রিক সৈন্যের আক্রমণে পুরু একটু আহত হাতে পুরুর হাতি পুরুকে নিয়ে চলে যাচ্ছিল। আলেকজান্ডার চাইলে এই সময় পুরুকে আক্রমণ করতে পারতেন, বা গ্রিক সৈন্যকে বলতে পারতেন পুরুকে হত্যা করতে, কিন্তু না, তিনি তার মুখের হাসি একটা অন্য ধরনের হাসিতে পরিণত হলো। সেই হাসি বিজয়ীর হাসি নয়, সেই হাসি আনন্দের হাসি নয়, সেই হাসি যে দুঃখের হাসি এমনও নয়। সেই হাসির মানে যেন এইরকম, বন্ধু অনেক তো হলো, এবার এসো যুদ্ধটা আমরা থামিয়ে দিই। যুদ্ধ কিন্তু থেমে গেছে, কিন্তু আলেকজান্ডারের মনের ভেতর যুদ্ধ তখন থামেনি। যে এই যুদ্ধে আমি কি জিতলুম, এইটা হচ্ছে তার মনের সব থেকে বড় প্রশ্ন। যুদ্ধে কি জিতলুম? কারণ যুদ্ধে তো একজনকে আত্মসমর্পণ করতে হয়। আত্মসমর্পণ কোথায়? তিনি তার বন্ধু রাজা অম্বিকে বলেন, এই কয়েনগুলো নাও, এই কয়েনগুলো মানে গ্রিক কয়েনগুলো নাও, সোনার কয়েন, এই কয়েনগুলো নাও। অলিভ পাতা ছিল গ্রিক দেশের শান্তির প্রতীক। অলিভ পাতা আঁকা একটা তিনি কাপড় দিয়ে বলেন, এই কাপড়টা নাও, এবং একটা চিঠি নাও। এইটা নিয়ে ওই রাজার কাছে যাও, গিয়ে বলো যে বিদেশি রাজা তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, শত্রুতা না, এবং সে যেন আমার সঙ্গে দেখা করে। তো আলেকজান্ডারের কথা শুনে অম্বি ঘোড়া ছুটিয়ে যান, মৃতদেহ ডিঙিয়ে ঘোড়া ছুটিয়ে যান। তার পিছু পিছু যায় কিছু গ্রিক সৈন্য। আর অম্বিকে দেখা মাত্রই পুরু তরবারি বার করে, কারণ অম্বি ছিল তার শত্রু। কিন্তু অম্বি তরবারি বার করে দূর দূর থেকে চেঁচিয়ে বলেন পুরুর উদ্দেশ্যে যে, শোনো পুরু, বিদেশি রাজা তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, শত্রুতা নয়। তুমি আমার সঙ্গে চলো, এতে আমাদের দুজনের মঙ্গল হবে। তো পুরুর তখন জল তেষ্টা পেয়েছিল। তিনি জল খেয়ে ওই গ্রিক সৈন্য যারা আসছিল তাদের সঙ্গে এবং অম্বির সঙ্গে আলেকজান্ডারের কাছে যান। আলেকজান্ডার তখন পুরুকে জিজ্ঞাসা করেন, আসলে এই জিজ্ঞাসাগুলো ছিল এইরকম, যেহেতু যুদ্ধে হার জিত হয়নি কিছু, যুদ্ধের নিয়ম মেনে যুদ্ধটা হলুনি, যুদ্ধে একজনকে আত্মসমর্পণ করে সব কিছুই হলুনি, তাই স্বাভাবিকভাবেই এই ধরনের কথা তার মুখ থেকে বেরিয়ে এলো যে, রাজা তুমি আমার কাছ থেকে কিরকম ব্যবহার প্রত্যাশা করো? তখন পুরু বলেন যে, আলেকজান্ডার, আমি আপনার কাছ থেকে রাজার কাছে রাজার মতো ব্যবহার প্রত্যাশা করি। আলেকজান্ডার জিজ্ঞাসা করেন
যে এমন কোন জিনিস আছে যা রাজারা চাইলে দিতে পারেন না? পুরু বলেন রাজারা চাইলে সব দিতে পারেন। এই কথা শুনে আলেকজান্ডার পুরুকে জড়িয়ে ধরেন এবং তার জয় করা জায়গা তিনি অম্বি এবং পুরুর মধ্যে ভাগ করে দেন। ভারতের অংশ যেটা জয় করেছিলেন সেইটা ভাগ করে দেন। তো এই হচ্ছে ঝিলম নদীর যে যুদ্ধ বা ঝিলমের যুদ্ধ যেটা, সেইটা কি হয়েছিল সেটা। এরপরে আলেকজান্ডার এই পুরুর কাছেই জানতে চান যে সামনের দিকে এগোলে কি হতে পারে। তখন পুরু তাকে বলেন সামনের দিকে এগোলে তাকে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হবে। তো এই কথা শুনে আলেকজান্ডার যে নিজেকে থামিয়ে ফেললেন বা চমকে গেলেন এমন না। তিনি তো বিশ্ব বিজয় বেরিয়েছেন, তার বিশ্ব বিজয় এই কথা শুনলে থামতে পারেননি। তাই আলেকজান্ডার তার বাহিনীকে নিয়ে পুনরায় ওই পুরুর কথা শোনার পর এগোতে শুরু করেন। পুরুর কথা শোনার পরও এগোতে শুরু করেন। তিনি চিনাব, রাভি এবং বিপাশা নদী পর্যন্ত যান। চিনাব একটা নদী, রাভি একটা নদী, বিপাশাও একটা নদী। চিনাব পার করেন, রাভি পার করেন, কিন্তু বিপাশা বা বিয়াস নদ পার করার সময় বা নদী পার করার সময় আলেকজান্ডারের বাহিনী হঠাৎ করেই বিদ্রোহ করে যে তারা আজ যাবেন, তারা আজ যুদ্ধ করবেন। এইরকম সময় আলেকজান্ডার উপলব্ধি করেন যে তার যে যুদ্ধ করার ইচ্ছা তার সঙ্গে তার বাহিনী সহমত হচ্ছে না। এই সহমত না হওয়ার কারণ তিনি খুঁজতে শুরু করেন। দেখেন তিনি পিছনের দিকে তাকিয়ে যে তিনি যে বাহিনীকে নিয়ে এতদিন যুদ্ধ করেছেন সেই গ্রিক বাহিনী রয়েছে পেছনের সারিতে, সামনের সারিতে এসে দাঁড়িয়েছে পারস্যের সৈন্য এবং অম্বি রাজার সৈন্যরা। পিছনের সারিতে দাঁড়িয়ে গ্রিকরা বলছে তারা যুদ্ধ করবেন। অর্থাৎ তিনি আর গ্রিকদের রাজা তখন নেই। তিনি উপলব্ধি করলেন যে তিনি গ্রিকদের আর রাজা এখন নেই। তিনি যুদ্ধে যুদ্ধ করতে হলে তাকে ভারতীয় সৈন্য আর পারস্যের সৈন্য নিয়ে যুদ্ধ করতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। গ্রিকরা যদি সরে দাঁড়ায় যুদ্ধে হার হতে পারে। তো এইরকম অবস্থায় আলেকজান্ডার পিছু হটার কথা ভাবেন, অর্থাৎ ফিরে যাবেন। সেকালে যে কোনো রাজার কাছে, যুদ্ধরত রাজার কাছে তার সৈন্য যদি বলে রাজামশাই আমি যুদ্ধ করবনি বা রাজামশাই আমি যুদ্ধ করব না, তাহলে রাজা তাকে হত্যা করতে পারতেন। কারণ রাজার ধর্ম যুদ্ধ করা আর সৈন্যর ধর্ম হচ্ছে রাজার হুকুম তামিল করা। রাজা যুদ্ধ করতে বলেছে, তাকে যুদ্ধ করতে হবে। কিন্তু গ্রিক সৈন্যরা এই কথা বলার পরও আলেকজান্ডারকে পিছু হটতে হলো বা আলেকজান্ডার পিছলেন। তার কারণ হলো আলেকজান্ডার বুঝেছিলেন যে এই যুদ্ধ এরপরে হবে যেটা অসম্ভব হয়ে দাঁড়াবে। তিনি তো বিশ্ববিজয় বেরিয়েছেন, তিনি যদি হেরে যান তাহলে বিশ্ববিজয় তো দূরের কথা, তিনি হেরে গেছেন এইটা ইতিহাসে লেখা হবে। তিনি ফিরতে শুরু করেন গ্রিক সৈন্যদেরকে নিয়ে। এইবার প্রশ্ন ওঠে যে এই যুদ্ধ থেকে ভারতীয়রা কি পেল, অর্থাৎ পুরুষ সঙ্গে তো এত বড় যুদ্ধ হলো, যুদ্ধ থেকে ভারতীয়রা কি শিখলো বা কি পেল? উত্তর হচ্ছে কিচ্ছু নয়, ভারতীয়রা কিছুই শিখল না। কারণ ভারতের সমাজ সভ্যতা অনুসারে গ্রিকদের কাছ থেকে ভারতীয়দের কিছু শেখার সেরকম ছিল না। গ্রিকদের 21 ফুট লম্বা বর্ষা ভারতীয়দের কাছে পছন্দসই নয়, ভারতীয়রা ওটা থেকে কিছুই শিখল না। আর গ্রিকদের যা বাকি যুদ্ধ কৌশল সব ভারতীয়রা যেন জানতো। কিন্তু আলেকজান্ডার শিখলেন অনেকগুলো জিনিস। এক তো অম্বি রাজার কাছ থেকে বা পুরুর কাছ থেকে তিনি কিছু দার্শনিক পেয়েছিলেন, তাদের কাছে ভারতীয় দর্শন তিনি জানলেন। আর এই যুদ্ধক্ষেত্র থেকে তিনি জানলেন ভারতীয় হাতি যুদ্ধে কিরকম কার্যকর ভূমিকা নেয়। তিনিও ঠিক করলেন তিনিও যুদ্ধে হাতি ব্যবহার করবেন। তো এই হচ্ছে আলেকজান্ডারের কি উপলব্ধি বা কি শিক্ষা হয়েছিল। এখন বইয়েতে তো লেখা হয় যে আলেকজান্ডার জিতেছেন, পুরু হেরে গিয়েছিলেন। তাহলে সেটা কেন লেখা হয়?
বা সেটার কারণ কি? যেহেতু পুরুর দিকে ক্ষতি বেশি হয়েছিল, প্রায় 15,000 সৈন্য পুরু মরেছিল, তাই ধরে নেওয়া হয় পুরু হেরে গিয়েছিলেন। কিন্তু পুরু হার স্বীকার করেননি, তাকে আত্মসমর্পণ করানো হয়েছিল। আর আলেকজান্ডার জিতেছেন কারণ আলেকজান্ডারের ক্ষতি কম হয়েছিল, এই ব্যাখ্যা অনুসারে আলেকজান্ডার জিতেছেন। কিন্তু জিতলেও আলেকজান্ডার এই যুদ্ধেতে দেখেছিলেন যে যে আগের যত যুদ্ধ হয়েছে তার কোনোটাতে গ্রিক সৈন্য এত মরেনি। ঝিলমের যুদ্ধেতে বা ঝিলম নদীর যুদ্ধেতে 1,500-এর মতো গ্রিক সৈন্য মরেছে। এইটা আলেকজান্ডারকে খানিকটা হলেও ভয় পাইয়ে দিয়েছিল যে সামনের দিকে এগোলে পরে আরো বেশি গ্রিক সৈন্য মরবে। গ্রিকরা ওই কারণে বিদ্রোহ করেছিল। তো সব মিলিয়ে তিনি ফিরতে শুরু করেন। কিন্তু আলেকজান্ডার সকলের রাজা হয়ে ওঠেন এরপর। তিনি ব্যাবিলনে মারা যান। কিন্তু মৃত্যুর আগে তিনি তার যে মৃতদেহবাহী গাড়ি হবে, সেই গাড়ির গায়েতে তিনি পরাজিতের জিনিসকে স্থান দিয়েছিলেন। অর্থাৎ যদি পুরু হেরে গিয়ে থাকে, এই যুদ্ধক্ষেত্রে তিনি যে হাতি দেখেছিলেন, যাকে তিনি ভালোবেসে ফেলেছিলেন, সেই হাতিকে তিনি তার গাড়ির গায়ে আঁকিয়েছিলেন। পারস্য তিনি জয় করেছিলেন পারস্য সৈন্যকে হারিয়ে দিয়ে, কিন্তু পারস্যের সৈন্যদের বীরত্ব তাকে মুগ্ধ করেছিল, তাই পারস্যের সৈন্যদের ছবিও তার গাড়ির গায়ে আঁকানো হয়েছিল, তিনি আঁকিয়েছিলেন, তিনি সেরকম আদেশ দিয়ে গিয়েছিলেন। এইভাবে পরাজিতকে সম্মানিত করার মধ্যে দিয়ে আলেকজান্ডার হয়ে উঠেছিলেন জয়ীর রাজা এবং পরাজিতের রাজা। এই কারণেই আলেকজান্ডার মহান। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। কালকে এসে বলবো যে গ্রিকদের সঙ্গে বা আলেকজান্ডারের সঙ্গে যে দার্শনিকদের আলাপ হয়েছিল সেটা কিরকম ছিল।